নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। দীর্ঘ প্রায় এক দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জলপাইগুড়িতে আজ থেকে শুরু হলো চা নিলামের প্রক্রিয়া। জলপাইগুড়ি জেলা স্কুল পরিদর্শকের কাছে নির্দিষ্ট দাবিতে স্মারকলিপি দিতে এসে পুলিশের দ্বারা শিক্ষা দপ্তরে ঢুকতে বাধাপ্রাপ্ত হলেন শিক্ষকেরাই। প্রশাসনের এহেন ব্যবস্থাপনায় হতভম্ব যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জলপাইগুড়িতে আবারও শুরু হলো চা নিলামের প্রক্রিয়া। সোমবার শহরের আইটিপিএ হলে চা নিলাম কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় এই বহু প্রতীক্ষিত প্রক্রিয়া। একাধিকবার চালু হওয়ার পর বন্ধ হয়ে যাওয়া এই কেন্দ্রটি আবার তৃতীয়বারের জন্য সম্পূর্ণরূপে চালু হলো, যা চা শিল্পের সঙ্গে যুক্ত চাষি, শ্রমিক, কারখানা ও ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার আলো জাগিয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি সপ্তাহে সোমবার চা নিলাম অনুষ্ঠিত হবে। এদিন সকাল 10:30 থেকে 12:30 পর্যন্ত চলে চা নিলাম প্রক্রিয়া। জলপাইগুড়ি টি অকশন সেন্টারে আজকের নিলামে অংশ নেন 59 জন ক্রেতা এবং 35 জন বিক্রেতা। নিলামে সর্বাধিক দর ওঠে 227 টাকা প্রতি কেজি চায়ের জন্য, যখন গড় বিক্রির মূল্য দাঁড়ায় 114.85 টাকা প্রতি কেজি। মোট 45,000 কেজি চা আজ নিলাম হয়, যা এই অঞ্চলে চা শিল্পের জন্য অত্যন্ত ইতিবাচক সূচনা বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এই উপলক্ষে বিকেলে আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়, বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা, জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্রের ভাইস চেয়ারম্যান পুরজিৎ বক্সিগুপ্ত, ভারতীয় চা পর্ষদের স্পেশাল টাস্ক ফোর্সের চেয়ারম্যান সঞ্জয় ধানুটি, শিলিগুড়ি টি বোর্ডের ডেপুটি ডিরেক্টর কমল চন্দ্র বৈশ্য সহ চা শিল্পের অন্যান্য বিশিষ্ট প্রতিনিধিরা। চা শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা মনে করছেন, এই চা নিলাম কেন্দ্রের পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার ফলে উত্তরবঙ্গের চা শিল্প নতুন দিশা পাবে। স্থানীয় পর্যায়ে উৎপাদকদের জন্য এটি যেমন খরচ বাঁচাবে, তেমনি ক্রেতারাও উপকৃত হবেন। পাশাপাশি এই উদ্যোগ চা বাণিজ্যকেও আরো শক্তিশালী করবে বলেই আশাবাদী চা মহল। আমি বলছি তো, আমি এটাই মেসেজটা দিতে চাইছি, দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। ঠিক আছে, যেখানে ইচ্ছা আছে সেখানে নিশ্চয়ই এটা ভালো করেই চলবে। আমি বলেছি যে আজকে যেটা চালু হবে যাতে থাকে, তবে এখানে একটা কথা আমার এক্সপেকটেশন ছিল, এখানকার চেয়ারম্যান ডিএম ম্যাডাম আসবেন, সরকারি সাহায্যটা দরকার। সরকার একসাথে যাতে সবাই মিলে কাজ করে, যাতে এই টি অকশন সেন্টার যাতে মতো চলে, এটা আমি আন্তরিকভাবে চাইছি। এবং তাদেরও সরকারি প্রশাসনে যারা আছে তাদেরও একটা কর্তব্য আছে যে এটাকে ঠিকমতো চালিয়ে নিয়ে যাওয়া, এটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং এখানকার মানুষের যেখানে একটা কর্মসংস্থানের ক্ষেত্রেও তৈরি হতে পারে, সেরকম জায়গাতে যাতে কোনো রকম বাধা সৃষ্টি না হয়, বা সেখানে যাতে তারাও অ্যাক্টিভলি পার্টিসিপেট করে, এটা তাদের দেখা আমি জানি না কেন পাঠালেন না, কিন্তু এক্সপেক্ট করছিলাম যে তার চেয়ারম্যান হিসেবে সেখানে থাকলে ভালো হতো। আজকে এখন পর্যন্ত আমি যা জানলাম যে 45,000 আমি একদম পজিটিভ। আমি বলেছিলাম যে শুরুই করেছিলাম যে এটা হচ্ছে আজকে 30 জুন, এটা হচ্ছে জলপাইগুড়ি গ্রেট লেটার ডে। খুব ভালো লাগছে। দেখেন, পুরা এন্টায়ার নর্থ বেঙ্গলের জন্য একটা আমরা এখানে আবার এই অকশন সেন্টারকে চালু করলাম। আর এখানকার পাবলিক, এখানকার মিডিয়া, আপনারা, আমাদের এমপি সাহেব আর বিভিন্ন সেলার বাইর সবের, কিন্তু এখানে বাইর দেখেন আপনি ম্যাক্সিমাম কলকাতা থেকে অনেক বাইরের সাপোর্ট আমরা পেয়ে যাচ্ছি। ওরা মেম্বারশিপ নিয়েছে। অ্যাপ্রক্স 45,000 কেজি চায় নিলাম হয়েছে, সেখানে 52 বায়ার্স আজকে অপারেট করেছে। কিছু একটা সিস্টেম আছে যেটা অনেক বড় বিগ হাউসেস যারা আছেন ওদের ওয়েবসাইট এখন এই চায়ের জন্য পুরা সঠিকভাবে ওরা ওয়েবসাইটকে রেডি করতে পারছে না। জলপাইগুড়ি অকশন সেন্টার খুব দরকার আছে। দেখেন, আজকে আমাদের নর্থ বেঙ্গলে 2টা সেন্টার আছে, একটা শিলিগুড়িতে আছে আর একটা জলপাইগুড়িতে, একটা রিসেন্টলি যেটা আজকে ফার্স্ট স্টার্ট হয়েছে। আর আমরা ভালোই সাপোর্ট পেয়েছি এখানে, আর আশা করি
आने वाले समय में ये देखिए नो डाउट दिस विल बी अ मिराकल ऑक्शन सेंटर। দারুণ আনন্দ হচ্ছে। আজকে 2014 সালে বন্ধ মানে লাস্ট অকশন হয়েছিল, আজকে 2025 সালে আছে। আজকে একটা হিস্টোরিক ডে ফর জলপাইগুড়ি অ্যান্ড অলসো ইন দ্য টি ইন্ডাস্ট্রি। আজকে 30 জুন 2025 ইজ এ হিস্টোরিক ডে ফর দিস অকশন সেন্টার আফটার 11 ইয়ার্স। অনেক এর পিছনে ইয়ে আছে, কারণ আছে। এবং একটা বন্ধ হয়েছিল আপনার গত বছর 2023 সালের একটা মিটিং হয়েছিল, টি বোর্ড আমাদের ডেকেছিল 13 মার্চ এই আইটিপিএতেই, যে রিভাইভাল প্রপোজাল নিয়ে আপনাদের কী আছে। তো সেখানে আমরা অল স্টেক হোল্ডার্স এখানে মিটিং করে বলেছিলাম যে আমরা আমাদের কাছে প্রপোজাল চেয়েছিলেন হাউ মানে এটাকে কীভাবে রান করানো যায়। তো আমরা সেই প্রপোজালগুলো দিয়েছিলাম এবং তখন সেই প্রপোজালগুলো অ্যাকসেপ্টেড হয় এবং আলটিমেটলি আজকে আমাদের অকশনটা শুরু হচ্ছে। আজকে আমাদের চা এসেছিলো 2005 সালে, তার মধ্যে অ্যারাউন্ড ধরুন 60% 50% চা সেল হয়েছে আর কিছুটা বাকি থেকে দামটা মোটামুটি রিজনেবল বলা যায়। প্রথম দিন হিসাবে হ্যাঁ, আরও আশা করছি, আমরা আশাবাদী আরও ভালো চলবে। সেলার বায়াররা কি ধরনের উৎসাহ ছাড় বা না উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে তাদের মধ্যে। হ্যাঁ, তার নিশ্চয়ই ছাড় পেয়েছেন তারা। সেলাররা 2% সিডি দিচ্ছেন বায়ারকে যদি 7 দিনের মধ্যে পেমেন্ট করতে পারে। আর একটা ইউনিক প্রপোজাল এখানে হচ্ছে 11 দিনের মধ্যে অকশনটা হয়ে যাচ্ছে। আপনি অকশনে চা দেওয়ার পর 11 ডেজে আপনি এভরি থার্সডে ক্লোজিং হয়ে যাচ্ছে ওয়্যার হাউস, এবং নেক্সট মানডে দ্যাট ইজ আফটার 11 ডেজ অকশনটা হয়ে যাচ্ছে। এটা মোটো হচ্ছে কুইক অকশন, কুইক পেমেন্ট। দেখুন, আমরা আমাদের সিস্টার বা আমাদের জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতি থেকে আমাদের বরাবরের দাবি যে 100% চা নিলামে বিক্রি করা হোক। কেন 100% চা নিলামে বিক্রি হলে চায়ের দাম কি, স্মল টি গ্রোয়াররা কি পাবে, এবং সরকারের তাতে অনেক রাজস্ব বাড়বে। এবং আপনারা জানেন যে কাঁচা পাতার দামের সমস্যাটা বিরাট সমস্যা। একমাত্র নিলামের মাধ্যমে যদি চা 100% চা, ভারতবর্ষে প্রায় 140 কোটি চা হয়, 140 কোটি চা যদি 100% অকশনের মাধ্যমে বিক্রি হয়, তাহলে ভারতবর্ষের চায়ের সমস্যা মিটে যাবে। এটা আমরা দৃঢ় বিশ্বাস করি। কিন্তু কোনো একটা লবি থেকে এটাকে করতে দেওয়া হচ্ছে না। শুধু তাই না, আজকের দিনে এটা এতটাই দরকার যে আমাদের সরকারের কাছে মানে টোটাল ডেটা আসবে যে কত কেজি ভারতবর্ষের চা উৎপাদন হচ্ছে, কত কেজি বিক্রি হচ্ছে, কি দামে বিক্রি হচ্ছে, এবং গভর্নমেন্টও সেখান থেকে কিন্তু ব্যাপক পরিমাণে রাজস্ব বা জিএসটি পাবে। সুতরাং আমরা সবসময় এটার পক্ষে, 100% অপশনের পক্ষে, এবং ভবিষ্যতেও করে যাব। কারণ আমরা জানি ক্ষুদ্র চাষীদের বাঁচার একমাত্র আদায়ের পথ হচ্ছে একমাত্র 100% চা নিলামে বিক্রি করা। এই জন্য আমরা জলপাইগুড়ি কেন, যে কোনো চা নিলাম কেন্দ্র যেখানে হবে সেখানে আমরা তাদের পাশে থাকবো। অযোগ্যদের বাঁচাতে মরিয়া চেষ্টা রাজ্য সরকারের। শিক্ষকদেরকে বাধা দেওয়া হলো শিক্ষা দপ্তরে ঢুকতে পুলিশদের দ্বারা, এমনই অভিযোগ যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে। সোমবার যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে আগাম বার্তা দিতে জেলা স্কুল পরিদর্শকের কাছে নির্দিষ্ট দাবিতে স্মারকলিপি প্রদান করার কর্মসূচি ছিল জলপাইগুড়িতে। সেই মোতাবেক সকাল থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে মঞ্চের সদস্যরা শহরে পিডব্লিউডি মোড়ে অবস্থিত ডিআই অফ স্কুল দপ্তরের সামনে সমবেত হন। যদিও জেলা পুলিশ প্রশাসন আগে থেকেই অফিস চত্বরে প্রবেশে বাধা সৃষ্টি করে রাখে শক্ত ব্যারিকেড দিয়ে। রাজ্য সরকারের এমন ব্যবস্থাপনায় কার্যত হতভম্ব হয়ে যায় যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা। এই প্রসঙ্গে দেবব্রত ভৌমিক ক্ষোভের সঙ্গে বলেন, নিয়োগের নতুন নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে যে কোনো সময় চাকরি চলে যাওয়ার। রাজ্য সরকার এখনো পর্যন্ত অযোগ্যদের তালিকা প্রকাশ করেনি। এবারের পরীক্ষায় তারাও বসবে, অথচ সুপ্রিম কোর্ট নির্দেশে বলেছে যদি কোনো অযোগ্য প্রার্থী পুনরায় চাকরি পায় তাহলে পুরো প্রক্রিয়াটি বাতিল করা হবে। সেই অর্থে আমাদের মতো যারা যোগ্য এবং নতুন, যারা রাজ্য সরকারের জারি করা নোটিফিকেশনে চাকরির পরীক্ষায় অংশ নেননি, তারাও আবার বঞ্চিত হব। আমরা আজ থেকে আজকে ডেপুটেশন কর্মসূচির বার্তা ডিআই অফিসকে জানিয়ে এসেছি। আমাদের যদি ভেতরে ঢুকতে না দেওয়া হয় তাহলে ডিআই ম্যাডামকে বাইরে এসে আমাদের ডেপুটেশন নিতে হবে, কারণ এই লড়াই চলবে, এই লড়াইয়ের শেষ নেই। তারা যাতে কোনো রকম ভাবে নতুন পরীক্ষায় বসতে না পারে, যারা আমরা যোগ্য আছি,
যোগ্য 15,000 শিক্ষক শিক্ষিকা 15,000 অধিক, তাদের সার্টিফাইড লিস্ট দিতে হবে এবং সুপ্রিম কোর্টে সেটা জমা দিয়ে রিভিউতে আমাদের বাঁচিয়ে আনতে হবে। এবং তার পাশাপাশি ডিআইয়ের কাছ থেকে হ্যাঁ, এবং টেন্টেডরা যাতে স্কুল যেতে না পারে, তারা অযোগ্যরা এখনও স্কুল যাচ্ছে, কেন যাচ্ছে তারা, সেখানে দায়িত্ব তো ডিআইকে নিতে হবে যে কেন তারা স্কুলে যাবে এত কিছুর পরেও। এবং লাস্ট একটা বিষয়, যেটা নোটিফিকেশন যেটা করা হয়েছে, সেখানে সুপ্রিম কোর্টেরই অর্ডার যে পুরনো ভ্যাকেন্সিতে যারা ছিল তারা 2016 সালে তারা সেটাতে পরীক্ষা দেবে, নতুনদের জন্য আলাদা নোটিফিকেশন হতেই পারে, কিন্তু নতুনদেরকে এখানে যে জড়িয়ে দেওয়া হচ্ছে কেস ম্যাটারে, কিন্তু নতুনরা জড়িয়ে যাচ্ছে। তার ফলে কি হবে, যে কোনো দিন এই কেসের যদি কোনো রায় আসে বা কোনো দেখা যায় যে মানে যারা চোর আছে, টেন্টেড যারা, তারা বা যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তারা যদি কোনোভাবে ফর্ম ফিল আপ করে থাকে বা পরবর্তীকালে সেটা নিয়ে কেস হয়, যেটা অলরেডি হয়ে গেছে, তারা ফর্ম ফিল আপ করেছে বলেও আমাদের কাছে খবর আমরা পাচ্ছি, তাহলে কিন্তু চাকরি পেলেও সেই চাকরি 1 মাসের বেশি টিকবে না এবং তারা বসবেই বা কেন, তাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে কেন। তাই আমাদের এটাও দাবি আছে যে আমাদের পুনর্বহাল এবং নতুন যারা ফ্রেশার্স আছে তাদের জন্য একদম নিউ নোটিফিকেশন, যেটাতে তারা নতুনরা বসবে এবং তারা পরীক্ষাটা দেখ, আমাদের তাদের সাথে কোনো রকম হচ্ছে মানে বঞ্চনার জায়গাতে তারাও যাতে না যায়, সেদিকটাও আমরা বলতে যাচ্ছি। এখনো ডিআই ম্যাডাম দেখা করেননি, আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, আমরা বলেছি ডিআই ম্যাডামকে বাইরে এসে আমাদের সাথে দেখা করতে হবে। দেবব্রত ভৌমিক, দেবব্রত ভৌমিক, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে। দাদা, আপনারা মূলত কারা? আমরা হচ্ছি আমরা এই বঞ্চিত, আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা। আচ্ছা, মানে আজকে কি কারণে যাচ্ছেন আপনারা? আজকে আমরা ডিআইএফ থেকে ডেপুটেশন দিচ্ছি। দাবি কি রয়েছে? যোগ্যদের লিস্ট দেওয়ার, ভেরিফাইড লিস্ট দেওয়ার জন্য। হাইকোর্টে তো একটা করা হয়েছিল যে যাদের ভাতা দেওয়া হবে, সেটা তো হ্যাঁ, সেটা গ্রুপ সি গ্রুপ ডিদের জন্য। এটা আমরা শিক্ষক শিক্ষিকা, নবম দশম এবং একাদশ দ্বাদশ শিক্ষক শিক্ষিকা, যোগ্য শিক্ষক শিক্ষিকা। আগুন নেভানোর মক ড্রিল জলপাইগুড়িতে। জলপাইগুড়ির জনবহুল এলাকার মধ্যে অন্যতম দিনবাজার, আর সেখানে আগুন নেভানোর মক ড্রিল হাতে কলমে শেখানোর চেষ্টা করল দমকল বাহিনী। এদিন জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসন, দমকল ও পৌরসভার যৌথ উদ্যোগে আগুন নেভানোর উপায় কি বা আগুন লাগলে প্রাথমিকভাবে কি করা যায় তা নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হলো দিনবাজার কালীমন্দির এলাকায়। জলপাইগুড়ি পৌরসভার আধিকারিকেরা সহ জেলা প্রশাসন, পুলিশ ও দমকল আধিকারিক এখানে উপস্থিত হয়েছিলেন। সাধারণ দোকানদার ও মানুষদের বোঝানোর চেষ্টা করলেন আগুন লাগলে কিভাবে সহজেই নেভানো যায়, তা মক ড্রিলের মাধ্যমে শেখানো হলো। এটা আমাদের জলপাইগুড়ি জেলা প্রশাসন, জলপাইগুড়ি পুলিশ প্রশাসন, জলপাইগুড়ি ফায়ার ব্রিগেড এবং জলপাইগুড়ি পৌরসভা সকলে মিলে উদ্যোগ নিয়ে দিনবাজারের এই জনবহুল এলাকায় সেখানে আগুন লেগে গেলে কি করে বাঁচতে হবে, কি করে আপনি বাঁচাবেন, তার উপর হাতে কলমে দেখানো হলো। তাই আমাদের এখানে এই যে মক ড্রিল সেটা অনুষ্ঠিত হলো আজকে। সাধারণ মানুষ এসেও তো সাধারণ মানুষকে ডাকলাম, সাধারণ মানুষরা সকলে এখানে জমায়েত হলেন, তারা নিজেরা আগুন নেভানোর যে কর্মসূচি সেখানে অংশগ্রহণ করলেন। আপনারা দেখতে পেলেন যে মহিলা তারাও এসে কিন্তু আগুন নেভালেন। বাস্তবে এটা কি মানে হয় যে এখন ডেমনস্ট্রেশন দেখায়, অথচ যখন প্রয়োজন হয় তখন তো কিছুটা নিজস্ব বিচার বুদ্ধি এগুলোকে ইমপ্লিমেন্ট করতে হয়, সেখানে অভিজ্ঞতার দরকার পড়ে। কিন্তু আপনার আচমকা কোনো ঘটনা ঘটে গেলে আপনার বাড়িতে যদি ফায়ার এক্সটিংগুইশার থাকে তাহলে সেটাকে দিয়েই কাজ করতে হবে, সেটা দিয়ে কীভাবে কাজ করবেন সেটাই শেখানো হবে এবং আপনার আপৎকালীন পরিস্থিতিতে কি করে আপনি আগুন নেভাবেন সেই ব্যাপারে এখানে বলা হলো এবং হাতে কলমে করে দেখানো হলো। যাদের তো ফায়ার এক্সটেনশন নেই তারা কি করবে? ফায়ার এক্সটিংগুইশার নেই যাদের, সেক্ষেত্রে আপনার এক একটা আগুনের ধরন দেখে আপনাকে সেটা নেভাতে হবে। ধরুন আপনি জঙ্গলে আগুন লাগলো, আপনার হাতে কোনো ফায়ার এক্সটিংগুইশার নেই, কিছু নেই, তাহলে জঙ্গলের গাছের ডাল কেটেই আপনাকে সেই আগুনের ওপর বাড়ি মেরে 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 আপনাকে আগুন নেভানোতে একটা ভূমিকা নিতে হবে। যেরকম পরিস্থিতি সেরকম ব্যবস্থা করতে হবে। কসবার ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে জলপাইগুড়ি ফার্মাসি ইনস্টিটিউশনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল এবিভিপির ফার্মা ভিশন ইউনিট। রবিবার সন্ধ্যায় ইনস্টিটিউশন চত্বরে কর্মসূচি অনুষ্ঠিত হয়। সম্প্রতি কলকাতার এক ল কলেজে ছাত্রী ধর্ষণের ঘটনায় রাজ্যের বুদ্ধিজীবী সমাজের নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি। পাশাপাশি রাজ্যে বারংবার তৃণমূল কর্মীদের দ্বারা ধর্ষণের ঘটনারও তীব্র নিন্দা করেন তারা। ফার্মা ভিশন ইউনিটের উত্তরবঙ্গের কনভেনার অরিত্র মালিক বলেন, আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। রাজ্যে বারবার এই ধরনের ঘটনা ঘটছে, অথচ প্রশাসনের ভূমিকা নীরব দর্শকের মতো। আমি এর আগেও বললাম যে আমরা সবাই জানি আমাদের বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা।
সেখানে আস্তে আস্তে বাংলাটা আমাদের ধর্ষকের বাংলায় পরিণত হচ্ছে। তো তারই উত্তর চাইতে আজকে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের আইএম ব্রাঞ্চ ফার্মাভিশন উত্তরবঙ্গ প্রান্ত থেকে বেরিয়ে পড়েছি, হাতে ব্যানার নিয়ে, হাতে পোস্টার নিয়ে, যে সেই স্বার্থবাদী বিশিষ্ট বুদ্ধিজীবীরা কোথায়, যারা আজ রাজস্থান, উত্তরপ্রদেশ, গুজরাট এখানে রেপ নিয়ে বড় বড় কথা বুক চিতিয়ে বলে, তারা কি আজ নিজের বাংলার হাল দেখতে পাচ্ছে না? প্রত্যেকটা ধর্ষকই আমাদের শাসক দলের ইউনিয়নের ট্যাগ লাগিয়ে ঘুরছে। তো তারই উত্তর চাইতে আজকে আমরা বেরিয়েছি। আমরা চাই না আমাদের দিদি অভয়া গেছে, আমাদের সবার বোন কসবা ল কলেজের সবার বোন গণধর্ষিত হয়েছে, সেখানে আমরা চাই না তৃতীয় এরকম কোনো কাজ হোক। এরপরে আর আমাদের দ্বিতীয় করে কিছু বলার নেই। আমরা এরপরেও যদি বাংলার মানুষ না বোঝে, সত্যি খুবই বাজে দিন আসতে চলেছে। আমরা এই ধর্ষককে খুবই বাজেভাবে নিন্দা জানাই। তো উই ওয়ান্ট জাস্টিস, অবশ্যই আমরা বিচার চাই। আজকে কি করলে তোমরা? আজকে আমরা হাতে ব্যানার নিয়ে, ফ্ল্যাশ লাইট নিয়ে বিশিষ্ট সেই বুদ্ধিজীবীদেরকে খুঁজতে পেরেছিলাম। তারা কোন ড্রেনের নিচে লুকিয়ে আছে, কোথায় লুকিয়ে আছে, তাদের গলা কি সত্যি শাসক দলের হাতে রাখা, গলার চেনটা যে শাসক দল যা বলবে তারাই তাই করবে? তাদের তো আজকে গলার আওয়াজ নেই, তারা ঘরের ভিতর কি লুকিয়ে আছে, সেই ড্রেনের নিচে লুকিয়ে আছে, তারা কোথায়? তারা এখন তো দেখতে পাচ্ছি না তাদেরকে। দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, এই দোষের তো কোনো শাস্তি হয় না। আমরা তো অবশ্যই সেই বোনের ফিরিয়ে যাওয়া ইজ্জত আমরা ফিরিয়ে দিতে পারি না। তো সেই দোষীর কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, অবশ্যই যাবজ্জীবন বা ফাঁসি, এই শাস্তি আমরা চাই। তোমার নাম পরিচয়? আমি অরিত্র মালিক, উত্তরবঙ্গ প্রান্তের ফার্মাভিশনের কনভেনার। কসবা গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে শিলিগুড়িতে বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো। কসবা আইন কলেজে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে ঘটে যাওয়া গণধর্ষণের ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল করল ভারতীয় জনতা মহিলা মোর্চা। রবিবার সন্ধ্যায় শিলিগুড়ি সাংগঠনিক জেলার মহিলা মোর্চার পক্ষ থেকে জেলার বিভিন্ন স্তরের কার্যকর্তারা এই বিক্ষোভে অংশ নেন। এদিন বিক্ষোভ মিছিলটি ভেনাস মোড় থেকে শুরু হয়ে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে পুনরায় ভেনাস মোড়েই শেষ হয়। মিছিল চলাকালীন ক্ষুব্ধ মহিলা মোর্চার সদস্যরা মশাল হাতে প্রতিবাদে সামিল হন এবং তৃণমূলের শাসন ও প্রশাসনের বিরুদ্ধে স্লোগান তোলেন। বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে দাবি তোলা হয়, অবিলম্বে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে এবং রাজ্যের মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের অভিযোগ, শাসক দলের মদতেই রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছে আর প্রশাসন নির্লিপ্ত। মিছিলে নেতৃত্ব দেন জেলা মহিলা মোর্চার শীর্ষ নেতৃত্ব সহ একাধিক বিজেপি নেত্রী। তারা জানান, এই লড়াই শুধু কসবা নয়, বাংলার সর্বত্র মহিলাদের নিরাপত্তার জন্য আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন তারা। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকলেও বিক্ষোভ শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। ঘরে ঘরে দেখবেন, শিলিগুড়িতেও, আমাদের এই শিলিগুড়িতে এখন প্রতিদিনই দেখবেন পেপার খুললে ধর্ষণ হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে। তৃণমূল সরকারের এই স্বৈরাচারী মনোভাব, তাদের দিকে কোনো খেয়াল নেই এবং নারীর কোনো সুরক্ষা নেই। সারা পশ্চিমবঙ্গ জুড়ে নারীরা অসুরক্ষিত, কোনো সুরক্ষা ওনারা দিতে পারছেন না। এই তৃণমূল সরকারের এই মনোভাবাপন্ন এই মানসিকতাকে আমরা ধিক্কার জানাই। তৃণমূলের এই স্বৈরাচারী মনোভাবকে, তৃণমূলের এই গুন্ডারাজকে। আমরা চাই নারীদের সুরক্ষা। বিজেপি মহিলা মোর্চা সারা রাজ্য জুড়ে এই কসবাতে যে আইন কলেজে যেভাবে মেয়েটি গণধর্ষিতা হলেন, এটা অত্যন্ত লজ্জাজনক। এর আগেও আপনারা দেখেছেন আরজি করে মহিলা কিভাবে ধর্ষিতা হয়েছে। এই ধর্ষণ আমরা আর মানছি না। এভাবে রাজত্ব, এইভাবে স্বৈরাচারী শাসন আমরা আর মানব না। আমরা অবিলম্বে মমতা ব্যানার্জির এই স্বৈরাচারী গুন্ডারাজ, মমতা ব্যানার্জির অবিলম্বে পদত্যাগ চাই। আপনার নাম? আমার নাম তর্পিতা সরকার, শিলিগুড়ি সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সভানেত্রী। পাহাড় নয়, এবার পর্বতের হাতছানিতে সাড়া দিলেন উত্তরবঙ্গের 6টি সংগঠন। এই 6টি সংগঠনের সংঘবদ্ধ প্রচেষ্টায় 1 জুলাই 12 জনের অভিযাত্রী দল শিলিগুড়ি থেকে রওনা হচ্ছে লাদাখ হিমালয়ের 21,000 ফুট উচ্চতায় অবস্থিত পোলোগঙ্কা পর্বতশৃঙ্গ অভিযানে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও ওদলাবাড়ির এই 6টি সংগঠনের 2 জন মহিলা এবং 10 জন পুরুষ অভিযাত্রী দল পর্বত অভিযানে যাচ্ছেন।
সোমবার জলপাইগুড়ির সুভাষ ভবনে পর্বতাভিযানের ফ্ল্যাগ অফ করেন দার্জিলিং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল কর্নেল রজনীশ যোশী। জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা তুলে ফ্ল্যাগ অফ করেন তিনি। আগামী 12 বা 13 জুলাই পর্বত শৃঙ্গ জয়ের চেষ্টা করবেন পর্বতারোহীরা। দলনেতা মাউন্ট পোলোগঙ্কা অভিযান, এটাই উত্তরবঙ্গ থেকেই প্রথম যৌথভাবে একটা পর্বত অভিযান হচ্ছে। লাদাখের পোলোগঙ্কা শৃঙ্গের উদ্দেশ্যে উত্তরবঙ্গের 6টি অ্যাডভেঞ্চার ক্লাবের থেকে 12 জনের একটি টিম তৈরি হয়েছে। উদ্দেশ্য একটাই, এই বিভিন্ন উত্তরবঙ্গের রিমোটে যে সমস্ত ছেলেমেয়েরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদেরকে পর্বতারোহণের সুযোগ দেওয়া, সেই সঙ্গে সঙ্গে ক্লাবগুলোর মধ্যে বন্ডিং তৈরি করা। এই ধরনের যৌথ উদ্যোগ এই প্রথম, পশ্চিমবঙ্গ তো বটেই, উত্তরবঙ্গেও প্রথম। আর এই অভিযানের লক্ষ্যে আমরা আগামীকাল এই উত্তরবঙ্গ থেকে বেরোচ্ছি। আমরা দিল্লি হয়ে মানালি পৌঁছাবো। মানালি থেকে আমরা লাদাখে প্রবেশ করব। লাদাখে বেস ক্যাম্প আমাদের পোলোগঙ্কা লায়ের পাশে হবে। তার বেস ক্যাম্পের উপরে আরও 2টো ক্যাম্প হবে এবং তারপর আমরা এই শৃঙ্গে অ্যাটেম্প করব। আবার আমরা 19 তারিখে এখানে ফিরে আসবো। কয়দিনের প্রোগ্রাম এটা? 12 জনের টিম আছে, 19 দিনের প্রোগ্রাম, 2 জন মহিলা সদস্য রয়েছে। হ্যাঁ, এবার একদমই নতুন অনেক আছে, 5 থেকে 6 জন নতুন যারা প্রথম পাহাড়ে যাচ্ছে তাদেরকে এক্সপোজার দেওয়ার একটা লক্ষ্য এই অভিযান। Sometimes you feel like you will not be able to do it. So mountains will give you a lot many lessons. So I would request that don't only climb the mountain, feel its stillness, feel its roughness, and above all, have that pride in yourself that you have climbed that peak, and have that humility that the mountain has allowed you to put step on it. So as you embark on this journey, I wish you all the luck, and I must confess that the concept, I think, which is coined by Mr. Ganguly to club 6 different clubs of North Bengal together and plan for an expedition. So I must confess that the concept itself says that the 6 different clubs have a sense of brotherhood, have a sense of cohesiveness, has a sense of team spirit. কসবা ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে জেলা বিজেপি যুব ও মহিলা মোর্চার বিক্ষোভ কর্মসূচি জলপাইগুড়িতে। দাবি একটাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। কসবায় ঘটে যাওয়া চাঞ্চল্যকর গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জলপাইগুড়িতে পথে নামল জেলা বিজেপির যুব মোর্চা ও মহিলা মোর্চা। এদিন বিকেলে জলপাইগুড়ি শহরে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করেন তারা। উপস্থিত ছিলেন জেলা বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব। মিছিলটি শহরের বিভিন্ন অংশ পরিক্রমা করে শেষে কোতোয়ালি থানার সামনে উপস্থিত হয়। সংগঠনের পক্ষ থেকে দাবির কেন্দ্রে ছিল একটাই স্লোগান, দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। সংগঠনের অভিযোগ, কসবার গণধর্ষণের ঘটনায় রাজ্য প্রশাসন এবং পুলিশের ভূমিকা অত্যন্ত প্রশ্নবিদ্ধ। বারবার নারীদের ওপর এই ধরনের পাশবিক হামলা হলেও সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলেই দাবি করেন তাঁরা। কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ চলাকালীন নিরাপত্তার স্বার্থে আগে থেকেই থানার গেটে যথেষ্ট পুলিশ মোতায়েন ছিল। সংগঠনে কিছু কর্মী থানার ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। এরপর বিক্ষোভকারী নেতা কর্মীরা পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। কর্মসূচির মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ঘটনার নৈতিক দায় স্বীকার করে অবিলম্বে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দেখুন, কসবাতে যে ঘটনা ঘটেছে, সুকান্ত মজুমদারের উপর যেরকমভাবে অপমান করা হলো, তাকে অত্যাচারিত করা হলো, এইগুলো আমাদের পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক অধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে, এটা বলা যেতে পারে। গণতান্ত্রিক অধিকার সাধারণ মানুষের নেই, সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকার নেই, সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার নেই। আজকে স্কুল, কলেজ, মেডিকেল কলেজ কোনো কিছু বাদ নাই, যেখানে এরকমভাবে অত্যাচার হয়ে আছে, দিনের পর দিন অত্যাচার হচ্ছে। কিন্তু টিএমসি নামক যে পার্টিটা, সেটা করে তারা ইমিউন হয়ে গেছে, এমন ইমিউন হয়ে গেছে যে তারা যত রকম অন্যায় করুক না কেন, তাদের এগেইনস্টে কোনো রকম অ্যাকশন হবে না।
এখানে পুলিশ কি করে দেখছেন তো, আমাদের মহিলারা, আমাদের যে মহিলা কার্যকর্তা যারা আছেন দিদি বোনেরা, তারা এখানে ঢুকতে গেছিলো, তাদের ঢুকতে গেছিলো থানায়, তাদের খুব বিক্ষোভের কথা জানাতো, কিন্তু তাদেরকে আজকে আটকে দেওয়া হলো। যে মেয়ে বোনের জন্য, যে বোনের জন্য তারা বলতে এসেছিল, তাকে সেই অন্য পুলিশ বন তাদেরকে দিয়ে আটকানো হলো, অর্থাৎ তাদেরকে মুখকে বন্ধ করে দেওয়া হয়েছে। এইভাবে পুলিশকেও নিষ্ক্রিয় করে দিয়ে পশ্চিমবঙ্গের জনসাধারণকে একেবারে মধ্যে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। এই যে অবস্থা চলছে, এর থেকে আমরা মুক্তি চাই। এর মুক্তির জন্য এই যে মমতার সরকার, তাকে সরে যেতে হবে এবং তাকে সবাই মিলে উৎখাত করতে হবে। এর প্রতিবাদেই আমাদের এই মিছিল, এর জন্যই এখানে থানা ঘেরাও কর্মসূচি বা থানার কাছে আসা। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আগামী মাসের 1 তারিখ থেকে স্কিল নেস্ট নিয়ে এসেছে দারুণ এক অফার। থাকছে 1 মাসের ফ্রি ডেমো ক্লাস। আজ থেকে এ মাসের 30 তারিখ পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। আমাদের এখানে নার্সারি টু ক্লাস 4 অল সাবজেক্ট, ক্লাস 5 টু ক্লাস 6 অল আর্টস গ্রুপ ইনক্লুডিং বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত এবং ক্লাস 7 থেকে ক্লাস 10 অল সাবজেক্ট যত্ন সহকারে পড়ানো হয়। আরো বিস্তারিত জানতে আজই আসুন স্কিল নেস্ট, নয়াবস্তি, 1 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 7602790567। পরিবারে অভাব অনটন নিত্যদিনের সঙ্গী, ঘরে নেই খাওয়ার, দুধ কেনার টাকাটা পর্যন্তও নেই। পুত্র সন্তান খিদের তাড়নায় কেঁদেই চলেছে। এমতো অবস্থায় সেই সন্তানকে তিস্তায় ছুঁড়ে ফেলে মারার চেষ্টা করলেন অসহায় মা। স্থানীয় কয়েকজন দেখতে পেয়ে মহিলার ওপর চড়াও হয়ে শিশুটিকে উদ্ধার করে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের তিস্তা সেতু সংলগ্ন মরিচবাড়ি এলাকায়। জানা গিয়েছে সীমা বাওয়ালি নামে ওই মহিলার 3 বছরের একটি কন্যা সন্তান ও 1.5 বছরের একটি পুত্র সন্তান রয়েছে। তার স্বামী বিপুল বাওয়ালি কাঠ মিস্ত্রির ঠিকা শ্রমিক। বেশ কয়েকদিন ধরে কাজ না থাকায় অর্থের অভাবে ঠিকমতো খাওয়া জুটছিল না। পরিবারে চলছিল অশান্তি, আর এদিকে খিদের জ্বালায় কাঁদছিল ছোট শিশুটি। কাজের সন্ধানে তার স্বামী বাইরে গেলে ওই মহিলা শিশুটিকে নিয়ে তিস্তা নদীতে ফেলে চলে যেতে থাকে। সেই সময় নদীর পাড়ে উপস্থিত 2 কিশোরী ও এক মহিলা 3 জন মিলে কোনো ক্রমে শিশুটিকে উদ্ধার করে। তাদের চিৎকারে আশেপাশের লোক ছুটে আসে। ঘটনায় হতবাক সকলে। যদিও শিশুটির মা সীমা বাওয়ালির দাবি তিনি শিশুটিকে নদীতে ফেলেননি। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি থানার পুলিশ। সতর্ক করেছেন তাদেরকে। আমি তো নদীতে ফালানোর জন্য নিয়ে গেছি, কিন্তু ফালাই নেই। কিসের জন্য নিয়ে গেছি, মানে কেন, সমস্যাটা কোথায়? ওই যে করলাম না, সকাল থেকে খাওয়ার নাই, বাচ্চাটার দুধ নাই, কিছু নাই, ও উঠে ওর মতো চলে গেল কাজে। তখন আমি বাচ্চাটারে কি করবো? আমারই তো অশান্তি ভোগ করতে লাগে না। ও কয় কি আমার টাকা দাও, ও কয় কি কাঁদতেছে আমারে যে এলো আমার এলো দুধ নেই। আমি কই বাবা চ, আমি পালা পারি না, তোরা ফালাই দিয়ে চ। কেউ তো ঘরে একটু তাকাই দেখে না। আমার অশান্তি আমারই ভোগ করা লাগে। বাড়িতে খাবার ছিল না? না, খাবার ছিল না। আর তারপরে এইদিকে এলো গেছে, সব লোক জমা হয়েছে। জমা হয়নি আমার করতেছে যে এলো ভালো না, ফাতরা, তারপরে এলো পেশা মাগি, হ্যান ত্যান, এগুলো কই ওটা আমার পুরো মারছে। হাতে পায়ে সমানে আমার দাগেছে। আপনারা ভাতা টাতা পান, সরকারি ভাতা? না। লক্ষ্মীর ভান্ডার পান না। কেন পান না? আরে এতক্ষণ এদিকে সমানে 7 ঘন্টা, আমাকে 7-8 ঘন্টা, 10টা থেকে আমাকে রোদ্রের মধ্যে বসায় রাখছে। না, আমি পাই না। অ্যাপ্লাই করছিলেন? না, আমার আধার কার্ড কিছু নাই, আমার ডকুমেন্টস নাই, আমার স্কুল সার্টিফিকেট ছিল ডারাই ফেলাইছি তো নাই। এদিকে আমার এতক্ষণ থেকে বসায় রাখছে রোদ্রের মধ্যে। আমি তো রোদ্রে যাই না কোনো সময়। ওইদিকে আমার 7 ঘন্টা আমার রোদ্রের মধ্যে বসায় রাখলো। কেন বসায় রাখলো? আমার কি দোষ? আমার নাম সীমা। সীমা কি? বাউলি। হাজবেন্ড কি করে আপনার? আমার হাজবেন্ড যে ফল সিলিং এর কাজ করে, যখন যেটা পাই ওটাই করে। শুনলাম এই তো পলাশের ভাইয়ের বউ নদীতে বাচ্চা ফেলতে গেছিল, নদীতে বাচ্চা ফেলিয়ে দিছিল। ওখানকার কিছু পারিবারিক লোক তারা দৌড়ে গিয়ে ধরে তুলছে, এই শুনলাম আর কি। তারপরে তো এখানে আসলে গ্রামবাসী মেয়ে ছিল, অনেকে দাদা লোক বললো যে আমার মেয়ে
আমার ছেলে আমি ফেলে দেবো, মেরে ফেলবো, তোমাদের কি? কি কারণ বলে মনে হয়? কারণটা কি বলে মনে হয়? কারণ ওদের সংসারের কারণে ওরা তো বলতেছে এখন যে আমার সংসারের অভাব অভিযোগ, ছেলে মেয়েকে খাওয়াবো কি, ওই জন্য আমি মেরে ফেলতেছি আমার ছেলেকে। আপনার নাম? আমার নাম প্রফুল্ল বিশ্বাস। নাবালিকা অপহরণ ও ধর্ষণের দায়ে 20 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলো অভিযুক্তকে জলপাইগুড়ি বিশেষ পক্সো আদালতের পক্ষ থেকে। সোমবার এই রায় দিয়েছেন বিচারক রিন্টু সুর। এদিন এই তথ্য জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পক্সো কোর্টের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, ঘটনাটি 2023 সালে 29 মে ভক্তিনগর থানায় রেজিস্টার্ড হয়। অভিযোগ করেন নাবালিকা মেয়েটির মা। টিউশন পড়তে বেরিয়ে মেয়ে বাড়িতে না ফেরায় পরিবারের পক্ষ থেকে খোঁজ খবর শুরু করা হয়। খবর পেয়ে তাকে পাশের একটি পরিত্যক্ত গোডাউন থেকে উদ্ধার করা হয়। জানা যায় অভিযুক্ত ওই নাবালিকা মেয়ের বাড়ির পাশে রাজমিস্ত্রির কাজ করছিল। সে তাকে অপহরণ করে এক আত্মীয়ের বাড়ি নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে তাকে ওই পরিত্যক্ত গোডাউনে রেখে চলে যায় অভিযুক্ত। তদন্ত নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। এদিন মোট 9 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক আজ অভিযুক্তকে 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি 50,000 টাকা জরিমানা, অনাদায় আরও 2 মাসেরও কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ভিকটিমকে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে 5 লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেন বিচারক। আজকে একটি মোকদ্দমা, যেটা ভক্তিনগর থানার একটি কেসে স্পেশাল জাজ পক্সো কোর্টের বিচারক মাননীয় রিন্টু সুর এটি সাজা ঘোষণা করেছেন। এটা হচ্ছে ভক্তিনগর থানার কেস। 29/5/2023 তারিখে এই কেসটা রেজিস্টার্ড হয়েছিল। অভিযোগকারিণী হচ্ছে ভিকটিম গার্লের মা। তিনি একটা অভিযোগ করেছেন যে 27/5/2023 তারিখে তার নাবালিকা মেয়ে যখন পড়তে যায় তারপর থেকে সে বাড়িতে ফিরে আসে না, এবং তারপর তারা মেয়েকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে, মেয়েটাকে পাওয়া যায় না। 29/5/2023 তারিখ সকালবেলা 8টার সময় তারা একটা টেলিফোন পান তার মেয়ের কাছ থেকে, এবং তারপরে তার মা পুলিশকে নিয়ে একটি পরিত্যক্ত গোডাউন, সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করে। এবং তারপরে পুলিশ তদন্ত করে এই কেসে আসামিকে পুলিশ অ্যারেস্ট করে, এবং অ্যারেস্ট করার পর দেখা যায় যে এই আসামিটি মেয়েটি যখন পড়তে গিয়েছিল তখন তাকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যায় তার এক আত্মীয়ার বাড়িতে, এবং সেই আত্মীয়ার বাড়িতে নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করে এবং একটি গোডাউনের সামনে মেয়েটিকে ছেড়ে রেখে সে পালিয়ে যায়। এই কেসে টোটাল 9 জন সাক্ষ্য প্রদান করেছেন, এবং পক্সো 4 ধারায় এই মামলায় চার্জ গঠন করা হয়েছে। তার সঙ্গে 363 এবং 365 ধারাতে আইপিসির চার্জ গঠন হয়েছে। 9 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করার পরে উভয় পক্ষের সওয়াল জবাব শেষ হওয়ার পরে মহামান্য আদালত আজকে আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায় আরও 2 মাসের সশ্রম কারাদণ্ড এবং ভিকটিমকে 5 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। পরিচিত কি ছেলেটি মেয়েটিদের বাড়ির পাশে একটা বিল্ডিং তৈরি হচ্ছিল, সেই বিল্ডিংয়ে রাজমিস্ত্রির কাজ করত। ওদলাবাড়িতে ডুয়ার্সে সব থেকে জাঁকজমকপূর্ণ রথযাত্রা অনুষ্ঠিত হলো। মাসির বাড়িতে জগন্নাথ দেবের সেবায় নামলো ভক্তের ঢল। ডুয়ার্সের অন্যতম বৃহৎ রথযাত্রা অনুষ্ঠিত হলো ওদলাবাড়িতে কৃষ্ণ কৃপা গৌরীয় মঠের আয়োজনে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ সাড়ম্বরে পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ ঘুরে পৌঁছয় মাসির বাড়ি, যা অস্থায়ীভাবে গড়ে তোলা হয়েছে মঠ প্রাঙ্গণে। এই রথযাত্রাকে কেন্দ্র করে তৈরি হয়েছে ধর্মীয় উৎসবের এক মনোরম আবহ। 9 দিন ব্যাপী চলবে ভগবানের সেবা, ভান্ডারা, কীর্তন এবং ভাগবত পাঠ। প্রতিদিনই ভক্তদের ব্যাপক সমাগমে মুখর হয়ে উঠেছে মঠের প্রাঙ্গণ। মঠ কর্তৃপক্ষের উদ্যোগে এই 9 দিনের মধ্যে 3 দিন ধর্মসভা অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়, রাজ্যের আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বরাইক, মালবাজার থানার আইসি সৌম্যজিৎ মল্লিক, ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীরু মোহন রায়, চিকিৎসক দীপক রঞ্জন দাস, সমাজসেবী সুকান্ত চৌধুরী, রাজেশ ছেত্রী সহ একাধিক বিশিষ্টজন। গতকাল রাতে ধর্মসভায় উপস্থিত ছিলেন রাজ্যের আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বরাইক, মালবাজার থানার আইসি সৌম্যজিৎ মল্লিক, ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীরু মোহন রায়, সমাজসেবী সুকান্ত চৌধুরী। বক্তারা বলেন, জীবন অমূল্য, বহু কষ্টে এই মানব জন্ম লাভ করেছি, তাই এ জীবন ভগবানের নাম স্মরণ করেই সার্থক করতে হবে।
তাদের মতে শেষ মুহূর্তে কেউ সঙ্গী হয় না, একমাত্র ভগবানের নামই যায় সঙ্গে। সেই জন্য এখন থেকে নাম সংকীর্তনে মনোনিবেশ করাই আমাদের কর্তব্য। মঠের মহারাজ ভক্তি বেদান্ত ভাগবত মহারাজ এবং ইনচার্জ গদাধর ব্রহ্মচারী জানান, ওদলাবাড়ির মতো জায়গায় সাধারণ মানুষের সহযোগিতাতেই এই মঠ গড়ে তোলা সম্ভব হয়েছে। এই কেন্দ্রের মূল উদ্দেশ্য মানুষকে ভগবানের প্রতি আগ্রহী করে তোলা ও সঠিক পথ দেখানো। আমাদের মঠের সন্ন্যাসীদের জীবন ও আচরণ থেকে সাধারণ মানুষ শিখছেন কিভাবে ভক্তি ভরে জীবনের উদ্দেশ্য পূরণ করতে হয়। রথযাত্রাকে ঘিরে ধর্মীয় উৎসবের এই আনন্দ আর সম্প্রীতির পরিবেশে আপাতত ওদলাবাড়ি যেন এক পুণ্য তীর্থ হয়ে উঠেছে। কিন্তু আজকে যখন এখানে আমি আসলাম তখন আমার মনে হলো যে এর থেকে বড় প্রোগ্রাম হইতে পারে না। আর আজকে যে আমি নিজেকে ধন্য আমি মনে করছি যে আজকে যে আমাদের যে মহারাজরা আছে নিশ্চিতভাবে আজকে আমরা তাদের মুখ থেকে আমরা ভগবানের কথা শুনবো আমরা সবাই। এটা আমাদের সৌভাগ্য যে আজকে আমরা আমার মাল বিধানসভার মধ্যে একটা ছোট্ট হইলেও একটা মঠ তৈরি আপনারা করেছেন, যার ফলে আজকে আমি কিবা আমরা সবাই এই সুযোগ পেয়েছি যে ভগবানের কথা শোনার জন্য। এই মনুষ্য জনি দিয়ে আজকে আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছে। আমাদের কর্ম কি করতে হবে সেটা আমরা ভুলে যাই, কিন্তু আজকে এইরকম প্রোগ্রামের মাধ্যমে আমরা জানতে পারি, আমরা মহারাজের মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের কি কর্ম করতে হবে আগামী দিন। নিজের সংসারের মধ্যে আমরা ভুলে যাই যে একদিন এরকম এক সময় আসবে যে সব কিছু ছেড়ে আমাকে চলে যেতে হবে। শুধু একটাই জিনিস আমাদের কাছে যাবে, সেটা হলো প্রভুর নাম। এখানে আমরা জানতে পারি প্রকৃত দুর্লভ মনুষ্য জন্মের উদ্দেশ্যটা কি। এখানে আমরা এসে জানার চেষ্টা করতে পারি প্রকৃত আমার বেঁচে থাকার এবং জন্ম নেওয়ার মূল কারণটা কি। গীতাতে বলা হয়েছে অথার্থ ব্রহ্ম জিজ্ঞাসা। প্রকৃত জিজ্ঞাসা এটাই, আমরা কোথা থেকে এসেছি, আমরা কোথায় যাব। এই একটা মাত্র জিজ্ঞাসার জন্যই আমরা এই মঠে আসি, যাতে আমরা জানতে পারি যে প্রকৃত অর্থে ভগবান আরাধনার উদ্দেশ্যটা কি। মঠে আসার পূর্বেও আমরা ভগবানকে ডেকেছি, মঠে আসার পরেও ভগবানকে ডাকছি। পার্থক্যটা কোথায়? মঠে আসার পূর্বে আমরা ভগবানকে ডেকেছি, জেনেছি যে ভগবান বলে কেউ আছেন হয়তো, কিন্তু মঠে প্রমাণ আমাদের কপালে থাকা তিলক, গলায় থাকা তুলসী মালা এবং হাতে থাকা হরিনাম আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে প্রকৃত জীবের একটা মাত্র উদ্দেশ্য যে কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ বাই, কৃষ্ণ বিনা এই সংসারে আর গতি নেই। কৃষ্ণকে জানা, কৃষ্ণকে বোঝা, কৃষ্ণকে অনুভব করা, সেটার জন্য আমাদের এই পারমার্থিক বিদ্যালয়ে আসা। যে অফিসাররা বাইরে থেকেও এসেছিলেন তারা সবাই এই সংস্থার সবার সুনাম করে গিয়েছেন, আমার কাছেও বলেছেন তারা হয়তো আবার নেক্সট উল্টো রথেও আসবেন। তো আমি খুবই খুশি হয়েছি, এই অঞ্চলের মানুষরা সবাই মন খুলে এই রথযাত্রায় অংশগ্রহণ করেছিলেন। আমরাও সবাই চেষ্টা করেছি যে সেটা যাতে সুষ্ঠু এবং আইন শৃঙ্খলা মেনটেন করে সম্পূর্ণ ভালোভাবে এই রথযাত্রাটা সম্পূর্ণ হয়, সেটা হয়েছে। এই যে এত সুন্দর অনুষ্ঠান এখানে আয়োজন হয়েছে, একটি সন্ধ্যা হলেও আমরা এখানে সবাই সমবেত হতে পেরেছি ভগবানের কাছে। তো আমরা ভগবানের কাছে সবাই এটাই প্রার্থনা করি যে ঈশ্বর আমাদের সবাইকে ভালো রাখুন। কদিন পরেই আমাদের উল্টো রথযাত্রা আছে, সেই উল্টো রথে আমি আশা রাখবো যে অনুরূপভাবেই শান্তি শৃঙ্খলা পূর্ণভাবে আমরা আবার এই উল্টো রথযাত্রা এখানে আমাদের সম্পন্ন করতে পারবো। ভালো ফল করার ফলে আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলা জাতীয় স্তরে খেলতে যাচ্ছে জলপাইগুড়ির দাবারুরা। আন্ডার 15 স্টেট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো জলপাইগুড়ির একটি বিদ্যালয়ে।
3 দিন খেলা অনুষ্ঠিত হওয়ার পর আজ চূড়ান্ত পর্যায়ের খেলা ছিল। আর সেখানে দারুণ ফল করে জাতীয় স্তরে খেলার সুযোগ পেল জলপাইগুড়ির দাবারুরা। মোট 22টি জেলার 230 জন দাবারু এখানে অংশগ্রহণ করে। আর এই খেলার মাধ্যমে 4 জন ছেলে ও 4 জন মেয়েদের জাতীয় স্তরে যাওয়ার সুযোগ পেয়েছে। আগামী নভেম্বর মাসে জাতীয় স্তরের খেলা অনুষ্ঠিত হবে। জেলা দাবা সংস্থা আয়োজিত আন্ডার 15 দাবা খেলার আসর বসেছিল। এদিনের খেলাতে দাবারুদের অনেক উৎসাহের সাথে খেলতে দেখা যায়। এটা হচ্ছে আমাদের আন্ডার 15 স্টেট চ্যাম্পিয়নশিপ। আন্ডার 15 স্টেট চ্যাম্পিয়নশিপ এটা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা থেকে মোট 22টা জেলা থেকে এখানে খেলতে এসছে। শুধু ঝাড়গ্রাম থেকে কেউ আসেনি, 22টি জেলার থেকে এখানে খেলতে এসছে। কতজন অংশগ্রহণ 230 জন খেলছে। কোন কোন বিভাগ রয়েছে এখানে? এখানে মেইন টুর্নামেন্ট হচ্ছে আন্ডার 15 ক্যাটাগরি, মানে আন্ডার 15 চ্যাম্পিয়নশিপ। এখানে এটা বাদে আমরা আন্ডার 7, 9, 11, আন্ডার 13 এটা এজ ক্যাটাগরি প্রাইজ আলাদা রাখা হয়েছে বাচ্চাদের জন্য। এখান থেকে যাওয়ার পরে কোথায় যাবে তারপর বাচ্চারা? হ্যাঁ, এখানে হচ্ছে এটা আন্ডার 15 স্টেট চ্যাম্পিয়নশিপ। এখানে যারা সিলেক্টেড হবে 4 জন ছেলে এবং 4 জন মেয়ে। এই 4 জন ছেলে এবং 4 জন মেয়ে ন্যাশনাল খেলতে যাবে লখনৌতে। নভেম্বরের 2 থেকে 10 তারিখে হবে। আপনার নাম আর পরিচয়? আমি সচ্চিদানন্দ ভট্টাচার্য, আমি সাধারণ সম্পাদক জলপাইগুড়ি জেলা দাবা পড়ুয়া। এই পুরো কতগুলো খেলোয়াড় এখানে খেলতে এসেছে? খেলতে এসেছেন 230 জনের মতন খেলোয়াড় এসেছেন। মানে যেটা বলছিলাম আমি, যে শুধু ঝাড়গ্রাম বাদে বাকি 22টা জেলার থেকে এখানে খেলতে এসেছে। এটা হচ্ছে অল ইন্ডিয়া চেস ফেডারেশনের নেতৃত্বে ওয়েস্ট বেঙ্গলে যেমন সারা বাংলা দাবা সংস্থা বিভিন্ন জাতীয় স্তরের টুর্নামেন্টগুলো সংগঠন করে, রাজ্য স্তরের টুর্নামেন্টগুলো করে, যেখান থেকে জাতীয় স্তরের জন্য সিলেক্টেড প্লেয়াররা। শ্রমিক বিরোধী কেন্দ্রীয় সরকারের শ্রম কোডের বিরুদ্ধে আগামী 9 জুলাই সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে দেশজুড়ে চলছে প্রচার। ধর্মঘটকে সফল করতে শিরিষতলায় পথসভা সংগঠিত হয়। সিপিআইএম সদর পশ্চিম এরিয়া কমিটির পক্ষ থেকে এই কর্মসূচি করা হয়। শ্রম কোড বাতিল, রেল, কয়লা, ব্যাংক, বিমা সহ রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারীকরণ বন্ধ, উত্তরবঙ্গে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত চালু, কৃষকদের ফসলের ন্যায্য দাম, ওষুধ, বিদ্যুৎ ও অন্যান্য দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং তীব্র বেকারত্বের বিরুদ্ধে কেন্দ্রে বিজেপি সরকারকে ধিক্কার জানিয়ে পথসভায় বক্তব্য রাখেন ধ্রুবজ্যোতি গাঙ্গুলি, তপন গাঙ্গুলি, শুভায়ু বল, শ্রমিক ভৌমিক প্রমুখ। সভাপতিত্ব করেন রঘুনাথ মজুমদার। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ জিতেন দাস, এরিয়া সম্পাদক শুভাশিস সরকার। আগামী 9 জুলাই সারা ভারত সাধারণ ধর্মঘটকে সফল করতে এলাকার মানুষের কাছে আহ্বান জানান তারা। সেই অনুযায়ী তারা নিজেদের ফর্ম ফিল আপ করতো, তারা প্রস্তুতি নিত। সেই বিজ্ঞাপনের মধ্যে পরীক্ষার ডেট নির্ধারিত থাকতো। সেখানেই সমস্ত পরীক্ষা হয়ে যাওয়ার পরে একটা বছরের নির্দিষ্ট দিনে তাদের ফল বেরোতো। তারপর তাদের পার্সোনালিটি টেস্ট হতো। আমাদের মালদায় ছুটে যেতে হতো। মালদায় ছুটে যাওয়ার পর সেই পার্সোনালিটি টেস্টের 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে বাড়িতে সেই চাকরির খাম এসে পৌঁছতো। তার 1 সপ্তাহের মধ্যে সেই বিদ্যালয়ে যোগদান করুন। আমরা মাথা উঁচু করে বেঁচে থাকার স্বপ্ন আমরা দেখেছিলাম, মাথা উঁচু করে আমরা বেঁচে থাকতে পেরেছিলাম। কিন্তু আজকের প্রজন্মের কাছে আমরা যারা বিদ্যালয়ে শিক্ষকতা করি বা আমরা যারা আজকে মা বাবা হয়ে আছি, আমরা আমাদের ছেলে মেয়েকে কোন স্বপ্ন দেখাতে পারছি? মেটেলিতে মন্ত্রীর হাত ধরে সূচনা হলো 171তম হুল দিবসের স্মরণানুষ্ঠান। ভারতের স্বাধীনতা আন্দোলনের এক গৌরবপূর্ণ অধ্যায় হলো হুল দিবস। সাঁওতাল বিদ্রোহের এক অনন্য গাথা রচিত হয়েছিল এদেশের ঝাড়খণ্ডের মাটিতে। ইংরেজদের খাজনা ব্যবস্থা, জমিদার ও মহাজন সুদখোরদের শোষণের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রাম শুরু করেছিলেন বীর সন্তান সিধু কানহু মুর্মু। তাদের নেতৃত্বে ধনুক হাতে নিয়ে এদেশের আদিবাসী সমাজের মানুষ এক অসম লড়াই শুরু করেছিলেন। তাদের আত্মত্যাগ ও বীরত্বের কাহিনী পরবর্তীকালে লোককথা হয়ে যায়। 1855 সালের 30শে জুন সেই লড়াই শুরু হয়েছিল বলে পরবর্তীকালে এই বিশেষ দিনটিকে হুল দিবস হিসেবে স্মরণ করা হয়। আমাদের রাজ্যে এই দিনটিকে বিশেষভাবে স্মরণ করা হয়। আজ এই উপলক্ষে ডুয়ার্সের মেটেলিতে জেলা স্তরের হুল দিবস পালিত হলো। সোমবার প্রদীপ জ্বালিয়ে এবং অমর শহীদদের পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করে এই অনুষ্ঠানে সূচনা করেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চেক বরাইক। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি সীমা চৌধুরী, নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর, মেটেলি পঞ্চায়েত সমিতির সভাপতি বাবু হাসান, মাল মহকুমা পুলিশ আধিকারিক প্রদীপ রোশন দেশমুখ, রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চিক বরাইক প্রমুখ।
উদ্বোধন করে মন্ত্রী সাঁওতাল বিদ্রোহের কাহিনী বর্ণনা করেন, তাদের আত্মত্যাগের ইতিহাস স্মরণ করেন। এই উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃতি ছাত্রছাত্রীদের সম্মান প্রদান সহ নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আশেপাশের চা বাগান থেকে বহু মানুষ এই অনুষ্ঠানে যোগ দেন। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ডাম্পার কিংবা ট্রাকে করে মাটি বা বালি গভীর রাতে লোড করে নিয়ে যাওয়ার ফলে তা রাস্তায় পড়ে রোজই রাস্তার হাল বেহাল হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীদের। রোজই বড় চাকার গাড়িতে ওই বালি ও মাটি পড়ে রাস্তায় চলাচলের অযোগ্য পরিস্থিতি তৈরি হচ্ছে পান্ডাপাড়া রোড থেকে গোশালা মোড় পর্যন্ত। আর এই পরিস্থিতি তৈরি হচ্ছে রোজই। সকাল থেকে রোডের অবস্থা বেহাল, আর এই কারণে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। গাড়িতে বালি বা মাটি নিয়ে যাওয়ার ফলে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে বালির স্তূপ। তাই বারবারই মানুষের মধ্যে তৈরি হচ্ছে ক্ষোভ, ফলে শ্বাস নিতেও সাধারণ মানুষের অসুবিধে হচ্ছে। জলপাইগুড়ি শহরের মধ্যে পার্কের মোড় থেকে গোশালা মোড় পর্যন্ত এই একই দৃশ্য দেখা যাচ্ছে। জলপাইগুড়ি শহর দিয়ে বরাবরই রাত থেকে শুরু হয় ডাম্পার বা 10 টাকার গাড়ির দৌরাত্ম্য। এদের কারণেই এই পরিস্থিতি বারবারই তৈরি হচ্ছে। পথচারীদের বক্তব্য, অবিলম্বে এই পরিস্থিতি বন্ধ হওয়া দরকার। তখনই না ধুলাটা যাবে, আর যখন গাড়ি ঘোড়া যায় তখন তো সেই ধুলা থাকে একদম এই অবধি কালীবাড়ি অবধি। কি মনে হয় যে রাত্রেবেলা করে কি গাড়ি যাওয়ার ফলে এই যে বালি পড়ে? হ্যাঁ, বালি তো পড়ে, বালি পড়েই তো ধুলা হয়, না ধুলা কোথার থেকে আসবে? কতটা অসুবিধা হয়, শ্বাসকষ্ট নিতে হয় অনেকই আছে। মানে আপনারা কি চান? ভালো হয়, যাতে ভালো থাকে, প্রশাসন যাতে দেখে। ধুলাটা হইলে না অসুবিধা সবারই, গাড়ি ঘোড়া চলাফেরা। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 27.2 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। দীর্ঘ প্রায় 1 দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জলপাইগুড়িতে আজ থেকে শুরু হলো চা নিলামের প্রক্রিয়া। জলপাইগুড়ি জেলা স্কুল পরিদর্শকের কাছে নির্দিষ্ট দাবিতে স্মারকলিপি দিতে এসে পুলিশের দ্বারা শিক্ষা দপ্তরে ঢুকতে বাধাপ্রাপ্ত হলেন শিক্ষকেরাই। প্রশাসনের এহেন ব্যবস্থাপনায় হতভম্ব যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।